পৌরাণিক গল্পে গাছকে ঘিরে জিন ভূতের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, কিন্তু একবিংশ শতাব্দীর এই যুগেও মাগুরার একটি বট গাছকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামের শিক্ষার্থীদের মধ্যে। তাদের ধারণা ওই বট গাছটিতে আছে জিন ভূতের বসবাস। এমন ধারণার কারণে স্কুলে যাওয়া বন্ধ করেছে অনেক শিক্ষার্থী। কিসের মোহে আমরা বিদেশি পণ্যের দিকে হাত বাড়াই, যেখানে আমাদের দেশেই তৈরি হচ্ছে বিশ্বমানের পণ্য। আসুন সবাই দেশি পণ্য ব্যবহার করি নিত্য, দেশের কলকারখানা রক্ষা করি, দেশি কর্মসংস্থানের ব্যবস্থা করি সবার। রাত ৯টায় বাংলাদেশে আজ থাকছে বট গাছে ভূতের ভয় নিয়ে বিশেষ প্রতিবেদন। সাদিয়া আফরিন চৌধুরী জানাবো দেশ বিদেশের নানা খবর, আর ব্যবসা বাণিজ্যের খবর জানাবো আমি মীরা হাসান। আর পরে খেলার খবর জানাতে আমাদের সাথে যোগ দেবেন রুজমিলা হক। বিস্তারিত খবরে যাবার আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। কাগজপত্র জাল করার অভিযোগে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা দেওয়া বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। পৌরাণিক গল্পে গাছকে ঘিরে জিন ভূতের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, কিন্তু একবিংশ শতাব্দীর এই যুগেও মাগুরার একটি বট গাছকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামের শিক্ষার্থীদের মধ্যে। তাদের ধারণা ওই বট গাছটিতে আছে জিন ভূতের বসবাস। এমন ধারণার কারণে স্কুলে যাওয়া বন্ধ করেছে অনেক শিক্ষার্থী। আইসিসি ওয়ার্ল্ড টি-20-র প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে স্বাগতিক শ্রীলঙ্কা। রাত ৯টায় বাংলাদেশে ভূতের ভয় নিয়ে বিশেষ প্রতিবেদন। সাদিয়া আফরিন চৌধুরী জানাবো দেশের ভুক্তির দাবিতে শিক্ষকদের কর্মসূচিতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। শিক্ষকদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী। বিস্তারিত খবরে যাবার আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। কাগজপত্র জাল করার অভিযোগে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা দেওয়া বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত এবং নির্ধারিত সময়েই বৌদ্ধ বিহারে হামলার ঘটনার তদন্ত শেষ করবে প্রশাসনের তদন্ত দল। দুর্গাপূজায় নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা। অবশেষে হলমার্ক ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করল দুদক। রাত ৯টায় বাংলাদেশে নির্বাচিত বিষয় নিয়ে আপনারা আপনাদের মতামত পাঠাতে পারেন। আজকের বিষয় সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ। মতামত পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RWT রাত, এরপর নাম ও স্বাগতিক পাঠিয়ে দিন ১৬২৩২ এই নম্বরে। ইমেল ও ফেসবুকে আপনার মতামত পাঠাতে পারেন। আমাদের ইমেল করুন ratnota@independent24.tv এই অ্যাড্রেসে। ফেসবুকে আপনার মতামত পাঠান facebook.com/রাত৯টা। আপনার মূল্যবান মতামত আমরা তুলে ধরার চেষ্টা করব। এছাড়া রাত ৯টায় বাংলাদেশে আরো থাকছে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা দেওয়ার দাবিতে শিক্ষকদের কর্মসূচিতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। শিক্ষকদের সঙ্গে বসতে চান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। ভুয়া নথি নিয়ে জটিলতা এড়াতে দেশটি এর সিদ্ধান্ত নিয়েছে। দুবাই ভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ভিসা আবেদনের কাগজপত্রে জালিয়াতির কারণে তারা বাংলাদেশের নির্ধারিত সময়েই বৌদ্ধ বিহারে হামলার ঘটনার তদন্ত শেষ করবে প্রশাসনের তদন্ত দল। দুর্গাপূজায় নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ৫০% রয়েছে আমিরাতে। তবে গত সেপ্টেম্বর মাসে আমিরাতে জনশক্তি রপ্তানিতে ব্যাপক ধস নেমেছে। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের বিষয় নিয়ে আপনারা আপনাদের মতামত সেপ্টেম্বরে আজকের বিষয় সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ। যেসব বিষয় পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RWT রাত, এরপর নাম ও ভিসার মেয়াদ পাঠিয়ে দিন ১৬২৩২ এই নম্বরে। ইমেল ও ফেসবুকে আপনার মতামত পাঠাতে পারেন। আমাদের ইমেল করুন ratnota@independent24.tv এই অ্যাড্রেসে যাওয়ার বিষয় ফেসবুকে আপনার মতামত পাঠিয়ে facebook.com/ratnota। আপনার মূল্যবান মতামত আমরা তুলে ধরার চেষ্টা করব। আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে বাংলাদেশিদের জন্য জানিয়েছে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। ভুয়া নথি নিয়ে জটিলতা এড়াতে দেশটি এর সিদ্ধান্ত নিয়েছে। দুবাই ভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আমিরাত সরকার এই সিদ্ধান্তকে সাময়িক বলছে, এটা আসলে কতদিন স্থায়ী হতে পারে বলে আপনি মনে করেন? ভিসা দেওয়ার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বাংলাদেশিদের জন্য আপাতত সব ধরনের ভিসা দেওয়া
এখন থেকে বন্ধ থাকবে বলে জানান। বর্তমানে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে 50% রয়েছে আমিরাতে। তবে গত সেপ্টেম্বর মাসে আমিরাতে জনশক্তি রপ্তানিতে ব্যাপক ধস নেমেছে। চলতি বছরের জানুয়ারিতে 33,000-এরও বেশি কর্মী আমিরাতে গেলেও সেপ্টেম্বরে তা 3,000-এর নিচে নেমে এসেছে। তবে যেসব বাংলাদেশি বর্তমানে বৈধভাবে আরব আমিরাতে অবস্থান করছেন তাদের ভিসার মেয়াদ বা ওয়ার্ক পারমিট নবায়নের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে উল্লেখ করেছেন। আরেকটা সাইফুর রহমান, আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম যে যারা বৈধভাবে এখন সেখানে অবস্থান করছে আরব আমিরাতে তাদের কি নবায়ন করতে কোনো সমস্যা হবে কিনা সাথে? জনাব সাইফুর, আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে বাংলাদেশ দূতাবাস কোনো প্রতিক্রিয়া জানিয়েছে কি? আমরা যেটা কনসুলেট থেকে আমাদের সেটা হচ্ছে যে বাংলাদেশি নাগরিকদের থেকে তাকে মেশিন যোগাযোগ করা হলেও তাদের সমস্যা করা মতামত তাদের সকল নাগরিকদের পাসপোর্ট মেশিন রিডেবল করে আপডেট করলে আর আমিরাত সরকার এই সিদ্ধান্তকে সাময়িক বলছে, এটা আসলে কতদিন স্থায়ী হতে পারে বলে আপনি মনে করেন? সাইফুর রহমান, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম গালফ নিউজের বিজনেস এডিটর সাইফুর রহমান। কারণ এর মধ্যে যেসব অবৈধ বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে আমরা সরাসরি কথা বলছি এখন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরীর সাথে। জনাব আলী হায়দার চৌধুরী, বাংলাদেশের জন্য আরব আমিরাত সরকারের ভিসা বন্ধ করার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন, আর এতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি কতটা ক্ষতিগ্রস্ত হবে বলে আপনি মনে করেন? এবং এই সিদ্ধান্তে আমাদের জনশক্তি রপ্তানি সাইফুর রহমান, আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম যে যারা বৈধভাবে এখন সেখানে অবস্থান করছেন আরব আমিরাতে তাদের কি নবায়ন করতে কোনো সমস্যা হবে কি? 9% হচ্ছে ইউএই তে আমাদের যেহেতু সেই 49 শ্রমিক আমাদের যাওয়া বন্ধ হয়ে যায় তাহলে নিঃসন্দেহে আমাদের জনশক্তি রপ্তানি যে সাপ্লাই লাইন বাংলাদেশের যাতে বাংলাদেশের নাগরিক আমাদের মেশিন রিডেবল পাসপোর্ট নেই তাদের সমস্যা বলা আছে। তাদের সকল নাগরিক আমরা আরেকটু জানতে চাচ্ছিলাম যে জানতে পেরেছি বাইরা বিষয়টি নিয়ে বৈঠক করেছে, বৈঠকে কোনো সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? মোটামুটি ভাবে কনসুলেট এবং এমবাসি সাইফুর রহমান, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম গালফ নিউজের বিজনেস এডিটর সাইফুর রহমানের সাথে। আমরা সেই মিটিং এ সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে আমরা সরাসরি কথা বলছি এখন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরীর সাথে। জনাব আলী হায়দার চৌধুরী, বাংলাদেশের জন্য আরব আমিরাত সরকারের ভিসা বন্ধ করার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন, আর এতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি কতটা ক্ষতিগ্রস্ত হবে বলে আপনি মনে করেন? যে না বন্ধ করে দেয়, আমার কাছে মনে হয় তখন থেকে যদি ওনারা বিষয়টাকে আমাদের জনশক্তি রপ্তানির খাত অনেক ক্ষতিগ্রস্ত হবে নিঃসন্দেহে বলা যায়। সেরকম হয়তো বর্তমানে আমাদের জনশক্তি রপ্তানি 49 মতামত ঠিক হবে না। সেই 49% যদি আমাদের যাওয়া বন্ধ হয়ে যায় তাহলে নিঃসন্দেহে আমাদের এই জনশক্তি রপ্তানি যে সাপ্লাই লাইন আজকে এই পর্যায়ে আমাদের এইখানে যে কিছুটা ধন্যবাদ আলী হায়দার চৌধুরী আপনাকে। আমরা আরেকটু জানতে চাচ্ছিলাম যে জানতে পেরেছি বাইরা বিষয়টি নিয়ে বৈঠক করেছে, বৈঠকে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? আমরা এবার চলে যাব দর্শকদের মতামত সম্পর্কে। এই বিষয়ে বৈঠক আমরা হিমেল, আপনার কাছে কি মতামত আছে আজকের যে বিষয়টি সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধ? কোন ধরনের ভিসাই দেবে না, তারা বলছে জালিয়াতির ঘটনা শুধু শ্রমিকদের জন্য নয়, সব ধরনের ভিসাই। শ্রমিকদের জন্য ভিসাটা ঈদের আগে বন্ধ ছিল, এখন যাবতীয় সব ধরনের ভিসাই তারা বন্ধ করে দিয়েছে। যাই হোক, যতগুলো মতামত দেখেছি সবগুলোই সবাই বলছে যে এটা আসলে খুব একটা সুখকর সংবাদ নয়, যত দ্রুত সমাধান হয় সেটা মনে করছেন। আলী হাসনাত যেটা বলছেন যে এটাকে দুঃখজনক। রাহানুদ্দিন বলছেন যে এভাবে জ্বালা 2 নম্বর করে কতদিন। এমদাদ বলছে এটা হতাশার খবর, আর ইমন সাহেব বলছেন যে কূটনৈতিক ব্যর্থতার কথা বলছেন। যে পাশাপাশি আমাদের কিছু অনুষ্ঠানে একজন সাংবাদিক এসেছিলেন শ্যামল সরকার, তিনিও বলেছিলেন বিষয়টা যে বাংলাদেশের যে শ্রম মন্ত্রণালয় রয়েছে, বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, সেগুলোর মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা রয়েছে। আমার কাছে কিছু মতামত আছে, সবাই বলছেন যে আসলে সবাই খুবই হতাশাগ্রস্ত, এবং একজন বলছেন আলী হায়দার চৌধুরী বলছেন পরনির্ভরশীলতা আসলে আর কতদিন। আমরা কথা বলছিলাম শুধু আরব আমিরাতে কেন অপেক্ষা করুন, আরো কিছু দেশে চলে যাব দর্শকদের, কারণ এটা বাংলাদেশ। তিনি তার নিতান্ত ব্যক্তিগত মতামত। আপনার কাছে কি মতামত আছে আজকের যে বিষয়টি সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধ?
জি, কোনো ধরনের ভিসাই দেবে না তারা। এমপিও ভুক্তির দাবিতে রাজধানীতে বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্যজোটে শ্রমিকদের জন্য ভিসাটা ঈদের আগে বন্ধ ছিল, এখন পরে শিক্ষকরা দিনভর প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন। বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা শিক্ষকদের ফোন করে বলেন প্রধানমন্ত্রী তাদের সঙ্গে রোববার বা সোমবার কথা বলতে চান। আলী হাসনাত যেটা বলছেন যে এটাকে দুঃখজনক। রাহানুদ্দিন সকাল 10:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় সমাবেশ শুরু করে শিক্ষকরা। এটা হতাশার খবর। 12টার দিকে তারা হাইকোর্টের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। বাধা ভেঙে শিক্ষকরা এগিয়ে যেতে চাইলে কাঁদানো গ্যাস ছুড়ে পুলিশ। সাংবাদিক ছিলেন শ্যামল সরকার, তিনিও বলেছিলেন বিষয়টা। পুলিশ দাবি করেছে শিক্ষকদের ঠেকাতে তাদের গ্যাস ছোড়া ছাড়া উপায় ছিল না। পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, সেগুলোর মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা রয়েছে। আমার কাছে কিছু মতামত আছে। সবাই বলছেন যে আসলে সবাই খুবই হতাশাগ্রস্ত, এবং একজন বলছেন নাভিন ফেসবুকে বলছেন আবারও প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নেয় শিক্ষকরা। আরেকজন বলছেন আরব আমিরাতে কেন অপেক্ষা করুন, আরো কিছু দেশের ভিসা বন্ধ হবে, কারণ এটা বাংলাদেশ। এই পথ দিয়ে যাওয়ার সময় জাতীয় মানবাধিকার ব্যক্তিগত মতামত দিয়েছেন, বলার আহ্বান জানান শিক্ষকরা। তিনি শিক্ষকদের পক্ষে থাকার আশ্বাস দেন। এমপিও ভুক্তির দাবিতে রাজধানীতে বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কর্মসূচিতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। পরে শিক্ষকরা দিনভর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন। বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা শিক্ষকদের ফোন করে বলেন প্রধানমন্ত্রী তাদের সঙ্গে রোববার বা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের যুগ্ম সাধারণ সম্পাদক জানান প্রধানমন্ত্রী তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন। 10:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় সমাবেশ শুরু করে শিক্ষকরা। দুপুর 12টার দিকে তারা হাইকোর্টের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। বাধা ভেঙে শিক্ষকরা এগিয়ে যেতে চাইলে কাঁদানো গ্যাস ছুড়ে পুলিশ দাবি করেছে শিক্ষকদের ঠেকাতে তাদের গ্যাস ছোড়া ছাড়া উপায় ছিল না। আগামী রবিবার বা সোমবার বা অমুক তারিখে সকলের জানমাল রক্ষার দায়িত্ব পুলিশের, সেক্ষেত্রে পুলিশের আইনানুগ দায়িত্ব পালনের কাজ। তাহলে আমরা আমাদের ছত্রভঙ্গ হয়ে আবারও প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নেয় শিক্ষকরা। জানান শুক্রবার দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুমকি দেন তারা। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিয়ে যাওয়ার সময় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সময়ের মধ্যে কক্সবাজারের বৌদ্ধবিহারে হামলার ঘটনার তদন্তের আশ্বাস দেন। প্রশাসনের তদন্ত দল হামলার পেছনে এখনো পরস্পরকে দায়ী করছেন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। আন্দোলন করছেন সেটিকে তারা নিরিখে যত দ্রুত সম্ভব। কক্সবাজারের রামুতে শনিবার রাতে হামলার আগে লোকজনকে কারা খেপিয়ে তুলেছিল। দিনভর সেখানে অবস্থানের পর বিকেলে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের যুগ্ম সাধারণ সম্পাদক জানান প্রধানমন্ত্রী তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন। ইন্ধন ছিল বলে অভিযোগ রামু থানা আওয়ামী লীগ সভাপতির। তার দাবি বিএনপির এই সাংসদই প্রথমে নেতাকর্মীদের সাথে নিয়ে লাঠি সোটা সহকারে রামু বাজারে আসেন। আমাদের এমপি এখানে আসবেন, এটা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু এমপির সাথে যে বহরটা আসলো সুনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিনিধি এসে সেখানে আমার নির্বাচকগুলো প্রতিনিধি এসে এখানে যদি ঘোষণা দিয়ে যান যে আগামী রবিবার বা সোমবার বা অমুক তারিখে নির্দিষ্ট যদি একটা ঘোষণা দিয়ে যান যে ওরা আপনাদের প্রতিনিধির সাথে প্রধানমন্ত্রী এবং একটি মিছিল আসলো, তাহলে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে তবে বিএনপির স্থানীয় এই সংসদ শিক্ষকরা জানান শুক্রবার তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন করবেন। তিনি সে রাতে রামু বাজারে গিয়েছিলেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঘটনার পেছনে সব দলের নেতাদের বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই কক্সবাজারের বৌদ্ধবিহারে হামলার ঘটনার তদন্ত শেষ করবে প্রশাসনের তদন্ত দল। এই হামলার পেছনে এখনো পরস্পরকে দায়ী করছেন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। সচেতন রাজনৈতিক সংগঠক কর্মী এরা তো আসতে পারে। রামুতে শনিবার রাতে হামলার আগে সকাল থেকে লোকজনকে কারা খেপিয়ে তুলেছিল, ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শন করেন, লোক জড়ো করেছিল। সরকারি নিয়ে তদন্ত কমিটির সদস্যরা এর কারা করছে এদের কোনো ক্লু আবিষ্কার করতে পারে না, এটা দেখব। রহমান কাজলের না ভবিষ্যতে কিভাবে সম্প্রীতি বজায় রাখে এদের সাথে পরামর্শ নিয়ে এটা আমরা বিএনপির এই সাংসদিক প্রথমে নেতাকর্মীদের সাথে ও টেকনাফের লাঠি সোটা সহকারে রামু বাজারে আসেন। আমাদের এমপি এখানে আসবেন, শুরু করে দিয়েছে। কিন্তু এমপির সাথে যে বহরটা আসলো, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রামু, কক্সবাজার। সেখানে আমার এই মুহূর্তে কক্সবাজারের টেকনাফে আছেন আমাদের প্রতিবেদক শাকিল আব্দুল্লাহ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে কথা বলছি তার সাথে। শাকিল, হামলার ঘটনা তদন্তে অগ্রগতি কতটুকু? এখন পর্যন্ত যারা আটক হয়েছেন, আটককৃতরা কি মূল পরিকল্পনাকারী সম্পর্কে কিছু বলেছেন? এই অভিযোগ অস্বীকার করে বলেন পরিস্থিতি শান্ত করতেই তিনি সে রাতে রামু বাজারে গিয়েছিলেন। ঘটনার পেছনে সব নেতাদের ইন্ধন ছিল। সমর্থকরা এটা তো আওয়ামী লীগ হতে পারে, জামাত হতে পারে, তখন তো সাধারণ মানুষ সব এসে
তদন্ত কমিটির সদস্যরা সচেতন রাজনৈতিক কর্মী এটাতে অংশগ্রহণ করতে পারে, তদন্ত কমিটির প্রতি সচেতন রাজনৈতিক সংগঠক কর্মী এটাতে আসতে পারে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে রামু ও উখিয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এই ঘটনায় সরকারের গঠিত তদন্ত কমিটির সদস্যরা। তারা করছে, এদের কোনো প্রভাব আবিষ্কার করতে পারে না, এটা দেখবে। হ্যাঁ, ভবিষ্যতে কিভাবে সম্প্রীতি বজায় রাখে এদের সাথে পরামর্শ নিয়ে এটা আমরা রামু, উখিয়া ও টেকনাফের বৌদ্ধ বিহারগুলোতে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রামু, কক্সবাজার। এই মুহূর্তে কক্সবাজারের টেকনাফে আছেন আমাদের প্রতিবেদক শাকিল আব্দুল্লাহ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে কথা বলছি তার সাথে। শাকিল, হামলার ঘটনা তদন্তে অগ্রগতি কতটুকু, আর এখন পর্যন্ত যারা আটক হয়েছেন আটককৃতরা কি মূল পরিকল্পনাকারী সম্পর্কে কিছু বলেছেন? তথ্যগুলো সবসময় হচ্ছে গোয়েন্দা সংস্থা ছিল শাকিল, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিবেদক শাকিল আব্দুল্লাহর সাথে, তিনি কক্সবাজারের টেকনাফ থেকে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ অবস্থা। এদিকে কক্সবাজার ও চট্টগ্রামের বৌদ্ধ মন্দির ও ঘর বাড়িতে হামলায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার এক বিবৃতিতে দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে লন্ডন ভিত্তিক এই সংস্থাটি। রামুর ঘটনাকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এ যাবৎকালের সবচেয়ে বড় হামলার ঘটনা হিসেবে উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতিতে বলা হয়, ধর্মীয় সংখ্যালঘুদের উপর এই হামলা দেশের মুসলিম, অমুসলিম ও সুশীল সমাজকে গভীরভাবে আহত করেছে। এদিকে কক্সবাজারের বৌদ্ধ বিহারে হামলার প্রতিবাদে শ্রীলঙ্কায় বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছে দেশটির বৌদ্ধ ধর্মাবলম্বীরা। স্থানীয় সময় বিকাল 3:30টার দিকে রাজধানী কলম্বোতে বাংলাদেশ হাই কমিশন ভবনের সামনে জড়ো হয় তারা। এ সময় বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায় এবং তাদের উপাসনালয়গুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করে বিক্ষোভকারীরা। এক পর্যায়ে তারা বাংলাদেশ হাই কমিশন ভবন লক্ষ্য করে পানির বোতল ছোড়ে। এতে ভবনের বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে গেছে, তবে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না ঘটে সেজন্য বিশেষ সতর্ক সরকার। কেউ নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। রেলমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন, আসন্ন ঈদ উল আজহা এবং দুর্গাপূজায় মানুষের বাড়ি যাত্রা সহজ করতে সব ধরনের ব্যবস্থা নেবে তার মন্ত্রণালয়। সম্প্রতি কক্সবাজারের রামু, রাঙামাটি ও পটিয়ায় বৌদ্ধ উপাসনালয় এবং মন্দিরে হামলার পর দুর্গাপূজা নিয়ে বাড়তি প্রস্তুতি নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পূজায় নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী জানান, পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিভাগ, জেলা এবং মহানগর পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষ খুলবে পুলিশ। নিরাপত্তার বাড়তি পদক্ষেপ হিসেবে হিন্দুদের মধ্য থেকে স্বেচ্ছাসেবক দল কাজ করবে বলেও জানান তিনি। তারা পূজা মণ্ডপ এবং তার চারপাশে শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশের সাথে অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে বহন করবেন। নিরাপত্তা বিঘ্ন ঘটানোর জন্য কোনো ব্যক্তি বিশেষ, মহল বিশেষ যদি অপচেষ্টা চালায় তাদেরকে সর্বাত্মক দৃঢ়তার সাথে দমন করা হবে। রেল ভবনে অন্য এক বৈঠকে আসন্ন ঈদ ও পূজায় রেল যাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন রেলপথ মন্ত্রী। আপনাদের এই প্রচেষ্টায় আমরা যাত্রীদেরকে নিরাপদে আনতে দিতে পারব। সাম্প্রদায়িক শক্তির বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমনের ঘোষণাও দেন মন্ত্রীরা। আহমেদ রিয়াদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বিএনপির 22 জন নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী এবং বিচারপতি AKM জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদন মঞ্জুর করেন। 3টি মামলায় বিএনপি নেতাদের আগামী 10 নভেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তবে যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের জামিন হয়নি, তিনি রিমান্ডে আছেন। 3টি মামলার মধ্যে 2টি হয়েছে মতিঝিল থানায় এবং অপরটি শাহবাগ থানায়। গত মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বন্যা সহিষ্ণু বীজ উদ্ভাবনে সফলতা পেয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা। দীর্ঘ 4 বছর গবেষণার পর বিনা 11 নামের নতুন জাতের এই ধান উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন প্রতিষ্ঠানটির গবেষকরা।
শেরপুরের নলিতাবাড়িতে বন্যা কবলিত এলাকায় জল সহিষ্ণু বিনা 11 জাতের ধানের পরীক্ষামূলক আবাদ করে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। টানা 25 দিন পানিতে ডুবে থাকার পরেও এই ধানের ফলন হয়েছে হেক্টর প্রতি 5 টন। চলতি মৌসুমে যেখানে সাধারণ জাতের ধান এখনো থোর হয়নি, সেখানে বিনা 11 ধান আবাদ করে এরই মধ্যে ফসল ঘরে তুলেছে চাষিরা। এক গলা পানি হয়েছিল, ধান নিচে আসিল 20 দিন, তাতে কোনো ক্ষতি হয় নাই, ধান হয়ে গেছে। গত বছর দেখছি এই ধানটা পানিতে ডুবে আছি 15-20 দিন, এরপরও ধান ফাইন ধান হয়েছে 50-60 গুণ পর্যন্ত ধান হয়েছে। বন্যা সহিষ্ণু নতুন এ জাতের ধান আবাদ করে দেশে অতিরিক্ত 60 লাখ টন ধান উৎপাদন সম্ভব বলে জানালেন বিনা 11 ধানের উদ্ভাবক। 25 দিন পর্যন্ত পানির নিচে ডুবে থাকতে পারে সম্পূর্ণ জলমগ্ন অবস্থায়, এবং এই জাতের আরেকটা বৈশিষ্ট্য আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এখন পাকার পর্যায়ে আছে। এটি 1 মাস আগে নিশ্চিতভাবে এটিকে আপনি কর্তন করতে পারবেন। বন্যা, জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে প্রতি বছর দেশের প্রায় 10 লাখ হেক্টর জমি প্লাবিত হয়। এই বিপর্যয় ঠেকাতে বিনা 11 ধানের বীজ শিগগিরই প্রান্তিক কৃষক পর্যায়ে অবমুক্ত করা হবে বলে জানান বিনার মহাপরিচালক। শীঘ্রই আমরা অবমুক্তকরণের জন্য আমরা দরখাস্ত অলরেডি দিয়েছি এবং এটা মূল্যায়নও হয়ে গেছে, আশা করি এটা অবমুক্ত হবে। বন্যা সহিষ্ণু বিনা 11 জাতের ধান সারা দেশে পৌঁছতে পারলে তা দেশের খাদ্য নিরাপত্তায় ব্যাপক ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাগুরায় একটি বট গাছকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামের শিক্ষার্থীদের মধ্যে। তাদের ধারণা ওই বট গাছটিতে রয়েছে জিন ভূতের বসবাস। এই বট গাছের কারণে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে স্থানীয় অনেকের ধারণা। বট গাছকে ঘিরে এমন ধারণার কারণে স্কুলে আসা বন্ধ করেছে অনেক শিক্ষার্থী। মাগুরা সদর উপজেলার হৃদয়পুর প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন তৈরির জন্য সংলগ্ন বটগাছটির কিছু ডালপালা কেটে ফেলা হয় বেশ কিছুদিন আগে। প্রায় একই সময় বিদ্যালয়টির কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপরই বটগাছকে ঘিরে বাড়তে থাকে জল্পনা কল্পনা। অনেকের মধ্যে ধারণা ছড়িয়ে পড়ে গাছটিতে ভূত বসবাস করে, তাই গাছ কাটায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। তাদের এই বিশ্বাসকে আরও জোরালো করেছে ফকির ওঝারা। এরপর থেকেই ভয়ে স্কুলে আসা বন্ধ করে দেয় অনেক শিক্ষার্থী। আমাদের স্কুলে একটা বট গাছ আছে, সেখানে নাকি ভূত আছে, আমরা সেই ভয়ে আর খেলাধুলা করতে পারতেছি না। এসে স্কুলে তো দৌড়ে বাড়ি আসে, বাড়ি এসে মানে দাঁত লাগিয়ে পড়ে গেল টোনে পর। আমরা এলো ওরে ধরেন উদ্ধার করতে যে তার দড়িতে বাঁধি, তা বাঁধলি পরে হঠাৎ করে আমিও অসুস্থ হয়ে পড়ি সাথে সাথে। শিক্ষকরা বিষয়টিকে অপপ্রচার বলে বোঝানোর চেষ্টা করলেও তাদের কথায় আস্থা রাখতে পারছে না অনেক শিক্ষার্থী এবং অভিভাবক। বাচ্চাদের যাতে ভয় না পায় সে ব্যাপারে আমি সচেতন করার জন্য চেষ্টা করছি। তবে সিভিল সার্জন জানালেন কারো অসুস্থ হয়ে পড়ার পেছনে জিন ভূতের প্রভাব থাকতে পারে না, আর এ ধরনের বিশ্বাসেরও কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। চিকিৎসা বিজ্ঞানে ভূত প্রেতের কোনো অস্তিত্ব নাই, সুতরাং এই অলৌকিক জিনিসের উপরে ভয় পেয়ে স্কুল বা কর্মক্ষেত্র থেকে বিরত থাকাটা এটা মোটেই সমীচীন নয়। এদিকে স্কুলের শিক্ষার্থীর উপস্থিতি কমে যাওয়ায় উদ্বিগ্ন উপজেলা শিক্ষা বিভাগ। শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে আলোচনায় বসার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। মঞ্জুর মুর্শিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে এক নজরে নাদিম মাহমুদের কাছ থেকে জেনে নেব দেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। শারীরিক নির্যাতনের অভিযোগে 10 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। মামলায় স্বরাষ্ট্র সচিব সহ 7 জনকে আসামি করা হয়েছে। দুপুরে ঢাকা ৪র্থ যুগ্ম জেলা জজ আদালতে গিয়ে মামলাটি করেন তিনি। মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি হবে 30শে অক্টোবর। 20শে অক্টোবরের মধ্যে যাত্রাবাড়ি সায়েদাবাদ সড়ক সংস্কার করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে তিনি সায়েদাবাদ যাত্রাবাড়ি সড়ক পরিদর্শন শেষে একথা বলেন। এদিকে ঈদে যাতে মহাসড়কগুলোতে যানজট না হয় সেজন্য রাস্তার পাশে যেন কোরবানির পশুর হাট না বসে সেজন্য স্থানীয় প্রশাসন, পুলিশ ও সিটি কর্পোরেশন কাজ করবে বলেও তিনি জানান। এবারে ব্যবসা বাণিজ্যের খবর জানবো মীর আহসানের কাছ থেকে। মীর, আমরা জানি আজকে দুদক 11টি মামলা করেছে হলমার্ক এবং সোনালী ব্যাংকের 27 জন কর্মকর্তার বিরুদ্ধে। আপনার কাছে ব্যবসা বাণিজ্যের আর কি কি খবর আছে এছাড়া? এটাই বলতে গেলে ব্যবসা বাণিজ্যের উল্লেখযোগ্য খবর, যদিও এটা মামলা সংক্রান্ত বিষয় আসে। এর বাইরেও যেগুলো খবর আছে খুব বেশি কিছু না, তবে সেটা জানাবো। তবে তার হচ্ছে ব্যবসা বাণিজ্যের আয়োজনে
জালিয়াতি করে হলমার্ককে ঋণ দেওয়ার অভিযোগে ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মামলায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, তার স্ত্রী ও সংস্থাটির চেয়ারম্যান জেসমিন আক্তার, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির এবং রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক আজিজুরকে আসামি করা হয়েছে। জালিয়াতি করে হলমার্ককে ঋণ দেওয়ার অভিযোগ ওঠার পর সোনালী ব্যাংকের ৬২ জন এবং হলমার্কের ৩ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। ২.৫ মাসের অনুসন্ধান শেষে বৃহস্পতিবার দুপুর ২টায় দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলির নেতৃত্বে একটি দল রমনা থানায় মামলাগুলো করে। রমনা থানায় মামলা হলেও এর পরিচালনা করবে দুদক। আমাদের থানায় রেকর্ড হওয়ার কথা, বিধি মোতাবেক আমাদের থানায় রেকর্ড হয়েছে করে। রমনা থানায় মামলা হলেও এর পরিচালনা করবে দুদক। আমাদের থানায় রেকর্ড হওয়ার কথা, বিধি মোতাবেক আমাদের থানায় রেকর্ড হয়েছে এবং দুদকই এর কার্যক্রম গ্রহণ করবে। মামলায় অবৈধ অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। এতে বলা হয়েছে হলমার্ক গ্রুপের প্যাট সর্বস্ব প্রতিষ্ঠানের নামে ভুয়া এলসি খুলে টাকা দেওয়া হয়েছে। রপ্তানি কাজে সরকারের দেয়া সুবিধাকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এতে ইনল্যান্ড বিল পারচেস, এই যে ইনল্যান্ড বিল পারচেস, এইটার ম্যানেজারের ক্ষমতা ছিল অসীম, আনলিমিটেড। অর্থাৎ একজন ব্রাঞ্চের ম্যানেজার যিনি ডিজিএম ছিলেন ওখানে, তার ক্ষমতা ছিল আনলিমিটেড। মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হবে বলে জানিয়েছে দুদক। রূপসী বাংলা শাখা থেকে জালিয়াতি করে ২৬০০ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ আছে হলমার্কের বিরুদ্ধে। এর মধ্যে বৃহস্পতিবার মামলা হয়েছে ১৫৬৮ কোটি টাকা নিয়ে। বাকি প্রায় ১১০০ কোটি টাকার বিষয়ে অনুসন্ধান চলছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোরের ভবদহ অঞ্চলের প্রায় ৫০,০০০ কৃষক বদলে ফেলেছেন নিজেদের ভাগ্য। বছর জুড়ে জলাবদ্ধতার কারণে মাছ চাষই এতদিন ছিল তাদের একমাত্র পেশা। তারা এখন পুকুর পাড়ের জমিতে শুরু করেছেন সবজি চাষ। তাই অনেকের অভাবে সংসারে বইছে সুখের বাতাস। যশোর এবং খুলনার ৫টি উপজেলার মিলনস্থল ভবদহ। জলাবদ্ধতা এই অঞ্চলের মানুষের প্রায় সারা বছরের সঙ্গী। যশোরের ৩ উপজেলা অভয়নগর, মনিরামপুর এবং কেশবপুরের মানুষকে অনেকটা বাধ্য হয়েই মূল পেশা হিসেবে বেছে নিতে হয়েছিল মাছ চাষকে। সম্প্রতি পুকুর পাড় বা মাছের ঘেরের আইলে অব্যবহৃত জমিতে শুরু হয়েছে সবজি চাষ। এখানকার মাটিতে সবজি চাষে সার ও কীটনাশক কম লাগে বলে উৎপাদন খরচও কম। অনেক ধরনের মাছ চাষ করা হয়, সাথে সাথে পাড়ে অনেক সবজি চাষ করা হয়। উচ্ছে, লাউ, পটল, ভেন্ডি, তারপরে আপনার মিষ্টি কুমড়া, শশা। এখানে প্রায় সব ধরনের সবজির চাষ হলেও বেশি হয় শশা। এলাকার চাহিদা মিটিয়ে বাড়তি সবজি যায় দেশের বড় শহরগুলোতে। স্থানীয়ভাবে সবজির পাইকারি বাজার গড়ে ওঠায় লাভের মুখ দেখছেন কৃষকরা। আগে আমরা এখানে মাছের চাষ করতাম, এখন মাছের চাষের পাশাপাশি শশা চাষ করে বেশ লাভজনক হচ্ছি। দেখা যাচ্ছে মাছ থাকতে দেখি শসা থাকছে, দুটোই সমান ফসল। এক শসার ফসল দিয়ে আমরা মাছের খাওয়াতেই দিতে পারতেছি, কিন্তু এক খরচে দুটো ফসল আসছে। অব্যবহৃত জমিতে নিজস্ব উদ্যোগে কৃষকরা এই বাড়তি আয়ের পথ খুঁজে নেয়, খুশি প্রশাসনও। মাছ চাষ করছে, সেই সাথে সাথে তারা ঘেরের আইলে তারা সবজি করছে। এতে করে ওই অঞ্চলে যথেষ্ট পরিমাণ সবজি তারা পাচ্ছে এবং সেই সাথে সাথে তারা বিক্রিও করছে। এতে করে ওই গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা অনেকাংশেই সেখানে তারা মেটাতে পারছে। সংশ্লিষ্টরা মনে করেন, যেসব এলাকায় জলাবদ্ধতার সমস্যা প্রকট, সেসব এলাকার জন্য মডেল হয়ে উঠতে পারে এই উদ্যোগ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনা মহানগরীতে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। শিশু শ্রম নিষিদ্ধ হলেও আইনের দুর্বলতা, সচেতনতা এবং দারিদ্র্যের সুযোগ নিচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ী। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য মতে খুলনা মহানগরীতে সুবিধাবঞ্চিত শিশুর সংখ্যা প্রায় 50,000। দুবেলা দুমুঠো খাবার বা একটু ভালো থাকার আশায় এদের অনেকেই জড়িয়ে পড়ছে নানা পেশায়। ঝালাই বা লেদ মেশিন চালানো কিংবা ভারী পণ্য বহনের মতো ঝুঁকিপূর্ণ কাজও করছে তারা। হতভাগ্য এসব শিশু এবং তাদের পরিবারের দারিদ্র্যের সুযোগ নিচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ী। বেতন নাই, কাজ শিখতেছি। জি, কয় মাস? 6-7 মাস হয়েছে। এই মোটামুটি দেশ চাপ খরচ কত? এই 1000 দেড়েক।
মানবাধিকার কর্মীদের মতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা এবং যথাযথ মনিটরিংয়ের অভাবে শিশুশ্রম বেড়ে চলেছে আশঙ্কাজনকভাবে। এইসব ক্ষেত্রে একটা সমন্বয় থাকা উচিত। সিটি কর্পোরেশন, শ্রম অধিদপ্তর, সাধারণ মানুষ, মিল কারখানার মালিক, এদের একটা সমন্বয় থাকা উচিত এবং প্রত্যেকের মধ্যে শিশুদের রক্ষার ব্যাপারে যে মনোভাব তৈরি হওয়া উচিত, এই মনোভাবটা থাকা উচিত বলে আমি মনে করি। যদিও দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা আশ্বাস দিলেন শিশুশ্রম বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার। আপনি কিছু সেক্টরের কথা বলেছেন, আমি আমার ইন্সপেক্টর দিয়ে আমি দরকার আমি নিজে ব্যক্তিগতভাবে ভিজিট করব। যদি এরকমের সমস্যা দেখে থাকি আমরা অচিরেই অতি দ্রুত পদক্ষেপ নেব। মুদ্রার অন্য পিঠটিও সুখকর নয়। যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করে কঠোরভাবে আইন প্রয়োগ করলে শিশুশ্রম বন্ধ করা কঠিন হবে বলেই মনে করেন সংশ্লিষ্টরা। পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলাটাও সমান জরুরি। সোহেল মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধের প্রতিক্রিয়া হিসেবে আমরা দর্শকদের মতামত জানতে চেয়েছিলাম। ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু মতামত চলে এসেছে, যেগুলো তুলে ধরবো আমার সহকর্মী সাদিয়ার সাথে। সাদিয়া, কি মতামত এসেছে এখন পর্যন্ত আপনার কাছে? এই বিষয়ে আসলে মতামত একজন মাজারুল আলম জাহিদ তিনি ফেসবুকে জানিয়েছে, যদি দেশের প্রধান দুই রাজনৈতিক দল একত্রিত হতে না পারে তাহলে হয়তো পরবর্তীতে আরব আমিরাত নয় অন্যান্য শ্রম আমদানিকারক দেশগুলো ভিসা বন্ধ করে দিবে। এমনিতে আমরা জানি আসলে ৩-৪ বছর ধরেই শ্রমবাজার বন্ধ এবং সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া সব জায়গাতেই আসলে শ্রমবাজার আমাদের খারাপ যাচ্ছে। যেটা ফারুক বলছিলেন, যে তিনি বলছিলেন যে মুসলিম বিশ্বের সাথে দিনকে দিন সম্পর্ক খারাপ হতে চলেছে বা হচ্ছে। কুয়েত বন্ধ, সৌদি আরব বন্ধ, লিবিয়া বন্ধ, ইরাকের কথা শোনা গিয়েছিল, কিন্তু বাস্তবতা আসলে উল্টো। মালয়েশিয়ার সাথে একটু সম্পর্ক উন্নতি হয়েছে, কিন্তু সংযুক্ত আরব আমিরাত যেখানে আমরা 50% শ্রম জনশক্তি রপ্তানি করি সেটা হচ্ছে বন্ধ হয়ে গেছে। কিন্তু ওবায়দুল করিম যেটা বলছেন, ওয়াহিদুল করিম তিনি বলছেন যে এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক ব্যর্থতার বিষয়। যাই হোক, আমাদের কাছে এসব বিষয়ে মতামত আসবে। তবে ইতিমধ্যে আমাদের সাথে রুজমিলা হক যোগ দিয়েছেন। রুজমিলা, আপনার কাছে জানতে চাই যে আজকে তো কি অবস্থা? আজকে তো প্রথম সেমিফাইনাল হচ্ছে। হ্যাঁ মীর, এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে শ্রীলঙ্কা টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল এবং পাকিস্তানের সামনে তারা 140 রানের টার্গেট ছুড়ে দিয়েছে। তো এখনো খেলা চলছে, পাকিস্তান ব্যাটিং করছে। তো আমরা জেনে নিব আজকে খবরে। চলে যাচ্ছি খবরে। আইসিসি ওয়ার্ল্ড টি20 প্রসঙ্গ। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কা 140 রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান। এ পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে 26 রান। টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দুই ওপেনার জয়াবর্ধনে ও দিলশান দলকে 50-এর কোটা পার করান। তবে 42 রান করে জয়াবর্ধনে আউট হলে রান তোলার গতি কমে যায় স্বাগতিকদের। এরপর শেষের দিকে পেরেরা ও ম্যাথিউসের 12 বলে 21 রানের জুটিতে 4 উইকেটে 139 রান তোলে লঙ্কানরা। জবাবে শুরুটা ভালোই করেন দুই পাকিস্তানি ওপেনার ইমরান নাজির ও হাফিজ। Big appeal down the leg side was the impact. Sri Lankans hoping for a follow wicket, but Pakistan. দর্শক, টি20 নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন আতাহার আলী খান। জনাব আতাহার, আজকে যে শ্রীলঙ্কার স্কোর এত কম হওয়ার কারণ কি? কারণটা পিচ, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং পিচ, স্লো লো পিচটা ছিল এবং আমি মনে করেছিলাম যে অন্তত সেমিফাইনালে আমরা এই ধরনের পিচ দেব যেখানে অনেক বেশি রান হবে, বাট পিচের কারণের জন্যই কিন্তু শ্রীলঙ্কা কিন্তু বেশি রান করতে পারেনি। আমরা জানি যে জয়াবর্ধনে এবং দিলশান ওপেনিং স্ট্যান্ডে 63 রান করেছিল, তারপরে কুমার সাঙ্গাকারাও কিন্তু কিছু রান করেছিল, কিন্তু জানতাম যে যখন স্পিনার চলে আসবে পাকিস্তানি বোলারে, আমি মনে করি এই টুর্নামেন্টে ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাক, বাট তারা রিস্ট্রিক্ট করেছে 139-এ। বাট আমি মনে করি এই মুহূর্তে দুইটা দল চিন্তা করবে যে আসলে খেলাতে জিততে পারবে, বাট ভেরি ডিসঅ্যাপয়েন্টিং টু সি দ্য বিহেভিয়ার অফ দ্য পিচটা ভালো ছিল না। আই থিঙ্ক ইট ওয়াজ আন্ডার প্রিপেয়ার্ড। আচ্ছা আতাহার, আপনার মতে এবারে টি20 চ্যাম্পিয়ন কাকে মনে হচ্ছে আপনার? রুজমিলা, এই মুহূর্তে বলা মুশকিল, বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট আমরা জানি ফার্স্ট সেমিফাইনাল আজকে হচ্ছে শ্রীলঙ্কা আর পাকিস্তানের, তারপরে কালকে আমরা জানি ওয়েস্ট ইন্ডিজ উইল টেক অন অস্ট্রেলিয়া। বাট দ্যাট অ্যাট দ্য মোমেন্ট যেই ধরনের ফর্ম দেখেছি মনে হচ্ছে যে এই খেলাটার উপরে ডিপেন্ড করছে। যদি পাকিস্তান যদি জিততে পারে আজকে খেলাটা, দে হ্যাভ টু ওয়ার্ক রিয়েলি ভেরি হার্ড। বাট অস্ট্রেলিয়া আমি মনে করি লুকস ভেরি গুড, বাট যদি এই ধরনের উইকেট থাকে তাহলে ইটস ডিফিকাল্ট টু প্রেডিক্ট কে জিতবে। আতাহার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আতাহার আলী খানের সঙ্গে।
এবারে টাইগার ক্রিকেটের খবর। বাংলাদেশ এ ও ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলের মধ্যকার প্রথম টি20 ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ভেজা কন্ডিশনের কারণে পৌনে 1 ঘন্টা দেরিতে শুরু হয় ম্যাচ। টস জিতে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 125 রান করে স্বাগতিক দল। অধিনায়ক নাঈম ইসলামের 48 রান ছিল এই দলের পক্ষে সর্বোচ্চ। ইনিংস বিরতিতে আবারও বৃষ্টি শুরু হলে আর ব্যাট করতে নামার সুযোগ পায়নি ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দল। এবারে ফুটবলের খবর। ফেডারেশন কাপ ফুটবল দিয়ে কাল শুরু হচ্ছে এবারের মৌসুম। উদ্বোধনী দিনে 3টি খেলা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রামপুর বয়েজ ক্লাব ফেনী। সন্ধ্যা 6টায় একই ভেন্যুতে শেখ রাসেল লড়বে বাংলাদেশ পুলিশের বিপক্ষে। এর আগে বিকেল 3:30টায় বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে টিম বিজেএমসি খেলবে খুলনা আবাহনীর বিপক্ষে। এদিকে কক্স সিটি শেষ মুহূর্তে নাম প্রত্যাহার কামাল স্টেডিয়ামে টিম বিজেএমসি খেলবে খুলনা আবাহনীর বিপক্ষে। এদিকে কক্স সিটি শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয় বিপাকে পড়েছে ফুটবল ফেডারেশন। আপাতত 11 দল নিয়ে টুর্নামেন্ট চালিয়ে যাবার কথা বলেছেন বাফুফে পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদি। ফর্মুলা 1-এর খবর। এই মৌসুম শেষে রেস ট্র্যাকে আর দেখা যাবে না 7বারের বিশ্ব চ্যাম্পিয়ন মাইকেল শুমাকারকে। ফর্মুলা 1 থেকে এই জার্মান কিংবদন্তির এটা দ্বিতীয়বার অবসর গ্রহণ। এর আগে 2006-এ তিনি ট্র্যাক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে প্রত্যাহার করে ফেলেন 2009 সালে। ফেরারির হয়ে 7বার বিশ্বজয়, তরুণ এক সম্ভাবনাময় ড্রাইভার থেকে সর্বকালের অন্যতম সেরা। ক্যারিয়ারের তুঙ্গ স্পর্শ করেই মাইকেল শুমাকার ফর্মুলা 1 থেকে অবসর নেন 2006 সালে। কিন্তু প্রিয় রেস ট্র্যাক ছেড়ে বেশি দিন দূরে থাকতে পারেননি এই জার্মান। ফিরে আসেন 2009-এর শেষে। তবে ফেরারি নয়, মার্সিডিজ টিমে যোগ দেন শুমাকার। প্রায় 3 বছর কাটানোর পর 43 বছর বয়সে সিদ্ধান্ত নিলেন অবসরে যাওয়ার। গত 1 মাস ধরে আমি সিদ্ধান্তটি নিয়ে ভেবেছি এবং আমি নিশ্চিত ছিলাম না চালিয়ে যাওয়ার মতো মানসিক শক্তি ও মনোযোগ আমার রয়েছে কিনা। শতভাগ না দিতে পারলে কোনো কাজই করতে চাই না। মার্সিডিজে যোগ দেওয়ার পর অবশ্য সময়টা ভালো কাটেনি এই কিংবদন্তি। নতুন টিমের হয়ে তার সেরা রেজাল্ট গত বছরের ভ্যালেন্সিয়া গ্র্যাঁ প্রিতে 3য় স্থান। এ কারণেই কিনা এবছর মার্সিডিজ শুমাকারের জায়গায় দলে টেনেছে ম্যাকলারেনের চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনকে। সুমি অবশ্য স্বীকার করে নিলেন মার্সিডিজের সাথে তার ব্যর্থতার কথা। আমরা মার্সিডিজের সাথে প্রত্যাশিত ফলাফল পাইনি। বিশ্ব চ্যাম্পিয়ন একটা দল বানাতে ব্যর্থ হয়েছি আমরা। তবে আমি আমার ক্যারিয়ার সাফল্য নিয়ে খুশি। শুমাকারের বিদায় রেস ট্র্যাক হারালো এমন একজন ড্রাইভারকে যিনি হয়ে উঠেছিলেন খেলাটির সমর্থক, এবং বিশ্বব্যাপী একে জনপ্রিয় করে তোলার পেছনেও সুমির অবদান ছিল অনেক। যাই করুন না ভবিষ্যতে মাইকেল শুমাকার, চ্যাম্পিয়ন ড্রাইভার হিসেবেই তাকে মনে রাখবে ভক্তরা। রুবাইদ ইফতেখার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আমার কাছে খেলাধুলার খবর। এখন সংস্কৃতির খবর জানতে ফিরে যাচ্ছি সাদিয়ার কাছে। সাদিয়া, আপনার কাছে কি খবর? আমার কাছে সংস্কৃতির খবর ছাড়া সেরা মতামত এবং দর্শকদের মতামত আছে। এবারে শুরুতেই চলে যাব আমাদের আজকে নির্বাচিত বিষয় নিয়ে মতামতে। আজকের বিষয় ছিল সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ। হিমেল মিরাসান, আপনার কাছে কি কি মতামত আছে? আমার কাছে একটি মত আছে। একজন বলছেন জুবায়েদ রহমান, তিনি জানাচ্ছেন যে সরকারের আসলে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত আমাদের অর্থনৈতিক বৃদ্ধিতে, এবং এই যে সংকটটি হয়েছে আজকে ভিসা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, সেই সংকটটি কাটিয়ে উঠতে। আপনি যদি লক্ষ্য করেন যে 2008 সালের পর থেকে যেভাবে কমেছে সংযুক্ত আরব আমিরাতে, 2008 সালে গিয়েছিল 4 লাখের বেশি, 2009 এসে সেটা হচ্ছে 2 লাখ হয়েছে, 2010 এসে সেটাও 2 লাখের কাছাকাছি ছিল, 11তে সেটা 2 লাখের নিচে নেমে এসেছে, এবং 2012তে সেটা ধস নেমেছিল এবং শেষ মুহূর্তে সে দেখলাম যে বন্ধ হয়ে গেছে। যাই হোক, মুরাদ মাহমুদ এটা জানিয়ে আপনার কাছে চলে যাব সেটা মত জানতে। সেটা হচ্ছে তিনি বলেছেন যে তিনি মনে করেন যে বাংলাদেশের সরকারকে এই বিষয় নিয়ে দ্রুত সমঝোতায় আসা উচিত। পাশাপাশি তিনি বলছেন যে আমিরাত সরকারের বিষয়টাকে আসলে পুনর্বিবেচনা করা দরকার। মিরাসান, এবার আমরা চলে যাচ্ছি আজকের সেরা মতামতে। আজকের সেরা মতামতটি হলো ওয়াহিদুল করিমের পাঠানো মতামত। তিনি বলেছেন এ ব্যর্থতা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। জনাব করিম সহ যারা যারা মতামত পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ। রিকশা পেইন্টিং এর মতো ঐতিহ্যবাহী শিল্প প্রকরণকে কাঠ খোদাই আর ক্যানভাসে তুলে এনেছেন শিল্পী ABM রকনুজ্জামান। চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে বৃহস্পতিবার শুরু হয়েছে জার্নি বাই রিকশা শিরোনামে শিল্পীর প্রথম একক প্রদর্শনী। 450 বছরের ঢাকার নগর ঐতিহ্যকে ধারণ করে রিকশার গায়ে নানা সময়ে অঙ্কিত হয়েছে অপটু হাতের চিত্রমালা। তবে এবার পটু হাতে পড়ে সেই চিত্রমালায় শৈল্পিক অপটুত্ব আর থাকছে না।
তরুণ শিল্পী রকুনুজ্জামান প্রশান্তিময় অঙ্কনের মাধ্যমে মানুষ, বিমান, লঞ্চ, নৌকা, গাছ, ফুল, পাখি আর নামকরা সিনেমার তারকাদের তুলে এনেছেন তার কাঠখোদাই আর ছাপচিত্রে। এই ছিল আজকে রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। তবে যাবার আগে দেখাবো প্লাস্টিক সামগ্রীর কিছু ছবি। তার আগে বিদায় নেব আমরা। দেশ বিদেশের নানান খবর সহ রাত 9টায় বাংলাদেশ নিয়ে আবারও হাজির হব রোববার। আর সব সময় সব শেষ সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।